রাইট অফ ট্রাস্টি। ট্রাস্ট অ্যাক্টের সেকশন 31 থেকে 35-এর মধ্যে এখানে 5টা রাইটের কথা বলা আছে। এই রাইটগুলো হচ্ছে সেকশন 31-এ বলছে রাইট টু টাইটেল ডিড, সেকশন 32-এ আছে রাইট টু রিইম্বার্সমেন্ট অফ এক্সপেন্সেস, সেকশন 33-এ বলা আছে রাইট টু আইডেন্টিফাই ফ্রম গেইনার বাই ব্রিচ অফ ট্রাস্ট, সেকশন 34-এ বলা আছে রাইট টু অ্যাপ্লাই টু কোর্ট ফর ওপিনিয়ন ইন ম্যানেজমেন্ট অফ ট্রাস্ট প্রপার্টি, আর সেকশন 35-এ বলা আছে রাইট টু সেটেলমেন্ট অফ অ্যাকাউন্ট। এখন আমি একটা একটা বর্ণনা করতেছি। প্রথমত রাইট টু টাইটেল ডিড। সেকশন 31-এ বলা আছে যে কোনো একজন ট্রাস্টি যেই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ট্রাস্ট এস্টাবলিশড হয়েছে সেই ইনস্ট্রুমেন্টটা প্লাস হচ্ছে গিয়ে ট্রাস্ট সংক্রান্ত যত ধরনের ডকুমেন্ট আছে সব কিছু তার নিজের কাছে রাখার একটা অধিকার আছে। এই অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে মূলত তার যে ডিউটি আছে সেকশন 13-র আন্ডারে, যেটা বলছে যে ট্রাস্ট প্রপার্টির যে টাইটেল থাকবে সেই টাইটেলটা প্রোটেক্ট করার ডিউটি একজন ট্রাস্টিকে পালন করতে হবে। তো একটা যদি ট্রাস্ট প্রপার্টির আমি যদি টাইটেল প্রোটেক্ট করতে চাই তাহলে অবশ্যই আমার সেই টাইটেল সম্পর্কিত যত ধরনের ডিডস আছে বা ডকুমেন্ট আছে সেগুলো আমার কাছে থাকতে হবে। এছাড়া যদি কোনো একজন লাইফ টাইম বেনিফিশিয়ারি থাকে যে সারা জীবন ধরে সম্পত্তি ভোগ করতে পারবে, এই জন্য সে বেনিফিশিয়ারি, তো যদি তার কাছে যদি এই ধরনের কোনো ডকুমেন্ট থাকে বা টাইটেল ডিড থাকে তাইলে সে কী করবে, সে ওইটা মর্গেজ করতে পারে অথবা কোনো ভ্যালুয়েবল কনসিডারেশনের মাধ্যমে কোনো ধরনের কোনো নোটিশ দেওয়া ছাড়াই সে প্রপার্টিটা বিক্রি করে দিতে পারে। এবং যদি সে বিক্রি করে তাইলে অন্য যারা বেনিফিশিয়ারি আছে তাদের তো রাইট ভায়োলেট হবে। আর লেজিসলেচার এই জন্যই এইসব ইনস্ট্রুমেন্ট, দলিল বা ডকুমেন্ট বা টাইটেল ডিড এই সম্পর্কিত যা কিছু আছে সব কিছু ট্রাস্টির কাছেই গচ্ছিত রাখার জন্য একটা নিয়ম করছে সেকশন 31 আন্ডারে, যার মাধ্যমে ট্রাস্টি তার যে ডিউটি সেটা সে এফিসিয়েন্টলি পালন করতে পারে। আর এই যে এই ধরনের ডকুমেন্ট বা টাইটেল ডিড এইটা ট্রাস্টির কাছে থাকার কারণে সে এই যে ট্রাস্টের যে নেচার বা ট্রাস্ট প্রপার্টির যে নেচার, যে যে ধরনের বেনিফিশিয়ারি আছে তাদের ধরন কতজন আছে এবং কী ধরনের বেনিফিট তাদের উপরে যাবে বা অ্যাক্রু করবে এইসব বিষয়ে সে জানতে পারে, বিস্তারিত জানতে পারে। এইসব বিষয় যদি জানতে পারে তাইলেই সে শুধুমাত্র তার ডিউটি খুব ভালোভাবে পালন করতে পারবে। আর এইখানে বলছে একটা কেসের মাধ্যমে এখানে বলছে মেউক্স ভার্সেস বিল, এই কেসের মাধ্যমে বলছে যদি ডেলিবারেটলি কেউ এই পজিশন না নেয় এইসব টাইটেল ডিড বা ডকুমেন্ট তাইলে সে অবশ্যই লায়াবল হবে। 2 নম্বর আছে রাইট টু রিইম্বার্সমেন্ট অফ এক্সপেন্সেস। সেকশন 32-এ এর সম্পর্কে বলা আছে যে প্রত্যেক ট্রাস্টি সে যদি কোনো খরচ করে নিজের পকেট থেকে, সেটা যদি এক্সিকিউশন অফ ট্রাস্টের জন্য হইতে পারে, তারপর যে ডিউটি আছে না, যদি মানে পচনশীল কোনো যদি কিছু হয় তাহলে সেটা প্রিজার্ভ করে রাখার বিষয় আছে, সেটি প্রিজার্ভ করে রাখার জন্য যে খরচ, অথবা বেনিফিশিয়ারিদের সুবিধার্থে বেনিফিশিয়ারিদের বেনিফিটের জন্য ট্রাস্ট প্রপার্টি থেকে যদি কোনো খরচ টরচ হয় বা বেনিফিশিয়ারিদের সাপোর্ট বা প্রোটেকশনের জন্য যদি কোনো রকম কোনো খরচ হয় এবং সেই খরচ যদি সে তার নিজের পকেট থেকে করে তাইলে ওই ট্রাস্ট প্রপার্টির উপরে যে প্রথম চার্জ সেইটি হবে ট্রাস্টের প্রথম চার্জ। মানে হচ্ছে এই ট্রাস্ট প্রপার্টি যদি কোনোভাবে ডিসপোজ করতে চায় বা ট্রান্সফার করতে চায় বা অন্য যে কোনো মাধ্যমে ট্রান্সফার করা বা ট্রাস্ট প্রপার্টির কিছু একটা করতে গেলে প্রথম যে পাওনাদার সেটা হচ্ছে ট্রাস্টি। এই ট্রাস্টি সেই পাওনাটা তার থাকবে 6 বছর পর্যন্ত। এইটা অ্যাক্রু করার পর থেকে 6 বছর পর্যন্ত এটা লিমিটেশন পিরিয়ড। আবার যদি আর কি ট্রাস্ট প্রপার্টি ফেল করে তাইলে যদি ট্রাস্ট প্রপার্টি থেকে সে এই যে খরচ করছে খরচটা উঠাইতে না পারে তাইলে যারা বেনিফিশিয়ারি আছেন যাদের জন্য সে এই কাজটা করছে এই খরচটা করছে সেই বেনিফিশিয়ারিদের কাছ থেকে পার্সোনালি সে এইটা আর কি নিতে পারে, এই খরচটা উঠাই নিতে পারে। আর যদি কোনো একজন বেনিফিশিয়ারির ওভার পেমেন্ট করা হয়ে থাকে তাইলে কি করবে, তাইলে হচ্ছে ওই বেনিফিশিয়ারির পরবর্তী সময়ে যে ইন্টারেস্টটা থাকবে ট্রাস্ট প্রপার্টিতে সেই ইন্টারেস্ট থেকে সে এটা কেটে নেবে। আর যদি সেই ধরনের কোনো ইন্টারেস্ট না থাকে ট্রাস্ট প্রপার্টিতে ওই বেনিফিশিয়ারির পরে আর, তাইলে কি করবে, তাইলে হইতেছে গিয়া ওই বেনিফিশিয়ারি থেকে সে পার্সোনালি এইটা রিকভার করতে পারবে। আর একটা কেস আছে এইখানে ওরাল ভার্সেস হারফার্ড। এইখানে বলছে যে ট্রাস্ট প্রপার্টির বা এই ট্রাস্টির অফিস নেচারটাই এরকমের যে
এক্সপ্রেসলি যদি ইনস্ট্রুমেন্টে এটা বলা থাকুক বা না থাকুক, সে নিজের পকেট থেকে যেই খরচটা করবে সেইটা এই ট্রাস্ট প্রপার্টি থেকে সে নিতে পারবে, এরকম একটা অধিকার তারে দেওয়া হয়েছে এটার মাধ্যমে, ট্রাস্টের মাধ্যমে। কিন্তু অবশ্যই এইখানে হচ্ছে গিয়ে একটা বিষয়ে খেয়াল করতে হবে যে তার যে খরচটা যেন রিজনেবল হয়। আনরিজনেবল কোনো কারণে তারে কিন্তু এই ট্রাস্ট প্রপার্টি থেকে কোনো ধরনের কোনো খরচ নিতে দিবে না আইন। এখানে একটা কেস আছে, ম্যালকম ভার্সেস ও ক্যালাগান। এই কেসের মাধ্যমে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে এক লোক মামলার সুদ শোনার জন্য, হিয়ারিং শোনার জন্য ফ্রেঞ্চ কোর্টে গেছে। তো ওই যাওয়ার পথে যে যাতায়াত ভাড়াটা লাগছে সেইটা আনরিজনেবল হিসেবে ঘোষণা করা হয়েছিল, এবং সে এইখান থেকে ট্রাস্ট প্রপার্টি থেকে কোনো ধরনের কোনো খরচ পরে রিকভার করতে পারে নাই। আর কী সব কারণে সে রিইনভেস্ট করতে পারবে, মানে রিকভার করতে পারবে টাকা ট্রাস্ট প্রপার্টি থেকে, সেটা বলা আছে যে ম্যানেজমেন্টের যে খরচ, ম্যানেজমেন্ট করার জন্য যেসব চাকুরি লাগবে, চাকুরি বলতে আর কি যেসব কর্মচারী প্রয়োজন আছে, কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য, বা যদি ট্রাস্ট প্রপার্টি ভালোভাবে দেখভাল করার জন্য কোনো সলিসিটর নিয়োগ দেওয়া লাগে, তাইলে সেই সলিসিটর নিয়োগ দেওয়ার যে খরচ বা মেনটেন করার জন্য যে খরচ লাগবে সেইটা সে ট্রাস্ট প্রপার্টি থেকে নিতে পারবে। প্লাস হচ্ছে গিয়া যদি এরকম ডিডের মাধ্যমে যদি বলা থাকে যে এটা হচ্ছে এমন একটা ট্রাস্ট মাধ্যম যেখানে একটা ব্যবসা আছে, ব্যবসাটা তার কন্টিনিউ করতে হবে, তো এই ব্যবসা করতে যাইয়ে তার যেই ধরনের যদি ক্ষতি হয় তাইলে সেইটাও সে এই ট্রাস্ট প্রপার্টি থেকে নিতে পারবে। মানে সে তার রিজনেবল যে সেই মাইন্ড ইউজ করার পরেও যদি ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিটা সে এই ট্রাস্ট প্রপার্টি থেকে রিকভার করতে পারবে। লিয়ন অফ এক্সপেন্স মানে এই যে খরচা সে যদি ট্রাস্ট প্রপার্টি থেকে নিতে না পারে, এইটার পরিবর্তে সে ট্রাস্টের যে ডিড আছে, টাইটেল ডিড অথবা ডকুমেন্ট আছে, সেইগুলো সে আটকেই রাখতে পারে। এই আটকেই যে রাখতে পারে এইটা সম্পর্কিত একটা কেস আছে, সেটা হচ্ছে স্কট ভার্সেস মিলনে। এই কেসের মাধ্যমে এটা আসছে। এই তো। আর হচ্ছে গিয়া অবশ্যই সে কোনো ধরনের কোনো মিসকন্ডাক্ট করতে পারবে না, ওইটা রিইভেন্স কেস। আর স্কট ভার্সেস মিলনের কেসটা হচ্ছে গিয়া যদি সে মিসকন্ডাক্ট করে তাহলে সে কিন্তু এখান থেকে কোনো ধরনের খরচ রিকভার করতে পারবে না। মানে সে যদি ট্রাস্টের যে ইন্টারেস্ট সেটা অ্যাগেনস্টে যাই কিছু একটা করে, তাইলে সে অবশ্যই এই খরচ নিতে পারবে না কোনোভাবেই। সেকশন 33 যেটা বলা আছে যে রাইট টু ইন্ডেমনিফাই ফ্রম গেইনার বাই ব্রিচ অফ ট্রাস্ট। যখন কোনো থার্ড পার্টি ট্রাস্ট ব্রিচ করার কারণে একটা ক্ষতি হয় এবং সেই ক্ষতিটা ট্রাস্টটিকে পে করতে হয় বা বিয়ার করতে হয়, তাইলে তার একটা অধিকার আছে সেই থার্ড পার্টির কাছ থেকে সেই ক্ষতিপূরণটা নিয়ে নেওয়ার। এখানে দুইটা পার্টি হইতে পারে, সেটা হচ্ছে গিয়া ব্রিচ, ট্রাস্টের ব্রিচ, সেটা কো ট্রাস্টের মাধ্যমে হতে পারে, অন্য যারা ট্রাস্টে থাকবে তাদের মাধ্যমে হতে পারে, অথবা যারা বেনিফিশিয়ারি তাদের মাধ্যমে হতে পারে। যদি বেনিফিশিয়ারির মাধ্যমে হয় তাইলে কী করবে যে তার অ্যাগেনস্টে মানে তার যে ইন্টারেস্ট আছে এই ট্রাস্ট প্রপার্টির মধ্যে, সেই ট্রাস্ট ইন্টারেস্টের উপরে এইটা চার্জ হিসেবে থাকবে, এবং সেই ট্রাস্ট ইন্টারেস্টটা সে এই যে ট্রাস্টি নিজের কাছে নিয়ে নিতে পারবে। আর কো ট্রাস্টির ব্যাপারটাও এরকম, কো ট্রাস্টির কারণে যদি একটা ক্ষতিপূরণ দেওয়া লাগে তার থেকে কো ট্রাস্টির কাছ থেকে পার্সোনালি সে এইটা আদায় করে নিতে পারবে। এক্ষেত্রে যদি থার্ড পার্টি এবং ট্রাস্টের মধ্যেই ঝামেলাটা হয় এবং দেখা যায় যে ট্রাস্টে এখান থেকে কোনো একটা ক্ষতিপূরণ দেওয়া লাগছে, তাইলে প্রথমে তো ট্রাস্টটি ক্ষতিপূরণটা দিবে, তারপরে যেই বেনিফিটটা নিছে এইখান থেকে ব্রিচ অফ ট্রাস্টের কারণে, এইখানে যে গেইনার তার কাছ থেকে এই ক্ষতিপূরণটা পোষাই নেওয়া হবে। আর বেনিফিশিয়ারির ক্ষেত্রে সে শুধুমাত্র ওই পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে যেইটা সে আসলে বেনিফিট হিসেবে পাইছে, যেই পরিমাণ গেইন করছে ওই পরিমাণই শুধুমাত্র তার এইখানে আর কি ক্ষতিপূরণটা দেওয়া লাগবে। সেকশন 34 বলা আছে রাইট টু অ্যাপ্লাই টু কোর্ট ফর ওপিনিয়ন ইন ম্যানেজমেন্ট অফ ট্রাস্ট প্রপার্টি। কোনো একজন ট্রাস্টি চাইলে যে কোনো বিষয়ে পরামর্শ অথবা ওপিনিয়ন অথবা ডিরেকশনের জন্য অরিজিনাল সিভিল জুরিসডিকশন আছে এমন কোনো একটা কোর্টের কাছে পিটিশন করতে পারে অথবা অ্যাপ্লিকেশন করতে পারে তাদের পরামর্শ বা বুদ্ধি বিবেচনা চাইয়া, যদি এইটা কোনো একটা ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাস্ট রিলেটেড প্রশ্ন হয়। তো এইসব প্রশ্ন অবশ্যই এমন ডিটেইলস বা এমন
কঠিন জটিল হইতে পারবে না, যেটা সামারি ডিসপোজালের জন্য প্রযোজ্য না। কোনো একজন ট্রাস্টি যদি কোর্টের দেওয়া সিদ্ধান্ত মতে বা কোর্টের দেওয়ার ডিরেকশন অনুযায়ী কোনো একটা কাজ করে, তাইলে সেইটাই তার যে ডিউটি সেটা ডিসচার্জ করার জন্য যথেষ্ট হিসেবে প্রতীয়মান হবে এবং সে এইটার জন্য কোনোভাবেই লায়াবল হবে না, কারণ কোর্ট সিদ্ধান্ত দিয়েছে, সে নিজের থেকে তো এটা করে নাই এবং কোর্টের সিদ্ধান্ত সঠিক হিসেবে গণ্য করা হবে। আর যদি এই ধরনের কোনো পিটিশন হয়, তাইলে ওই যে সিদ্ধান্তের কারণে অন্য যেসব পার্টি এইটার কারণে এফেক্টেড হবে, তাদের সবাইকে এই পিটিশনের একটা করে কপি বা নকল তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আর এই যে সেকশনটা, এই সেকশনটা হচ্ছে কি একটা অ্যানাবেলিং সেকশন। অ্যানাবেলিং সেকশন মানে এখানে কেউ চাইলে এই সেকশনটার আন্ডারে কোর্টের কাছে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু সে যদি না করে তাইলে তাকে কিছুর জন্য বাধ্য করতে পারবে না কেউ। এই সেকশনটা মূলত ট্রাস্টির বেনিফিটের জন্যই করা হয়েছে এবং ট্রাস্টি চাইলে এখান থেকে কোর্টের অ্যাডভাইস বা ওপিনিয়ন বা ডিরেকশন চাইতে পারে। কিন্তু কোর্ট যদি একটা অ্যাডভাইস দেয় বা ডিরেকশন দেয়, সেটা যদি ট্রাস্টি না মানে, তাহলে তার এই যে ডিসওবিডিয়েন্স বা অবাধ্যতা অবশ্যই কন্টেম্প্ট অফ কোর্ট হিসেবে গণ্য করা হবে না। তাইলে আর কি তার এটি কোনো অন্যায় হবে না, যদি মানে পরামর্শ চাই, যদি মানে তাইলে ভালো, আর নিজের মতো করে করলে তাতেও অসুবিধা নাই। তো এইটা মূলত অর্ডিনারি জুরিডিকশন বলা যেতে পারে কোর্টের, বা কোর্ট একটা গাইডেন্স দিতেছে ট্রাস্টিতে, এরকম একটা মনে করা হয়। আবার যদি এরকমের হয় যে ট্রাস্টি একবার অ্যাপ্লাই করছিল এবং অ্যাপ্লাই করার ফলে কোর্ট যে ডিরেকশন দিছিল ওইটা মানে নাই এবং নিজের মতো করে কাজ করছে, পরে আবার গেছে ওই কোর্টের কাছে যে আমার ডিরেকশন দাও, আমার অ্যাডভাইস দাও, তাইলে কোর্ট চাইলে কইতে পারে যে আগে তো আমার কথা শোনো নাই, এখন আবার আইসো কেন, তুমি তোমার মতো অন্য কোথাও যাও। এইটা একটা কেসের মাধ্যমে আসছিল, যে কোর্ট চাইলে বলতে পারে যে আগে আমার কথা শোনো নাই, এখন আবার আসছো কেন, তুমি অন্য জায়গায় যাও, যে বিচার নাও বা পরামর্শ নাও। এটা হচ্ছে গিয়ে শ্যামরাগিনী রায়চৌধুরী ভার্সেস অজুঞ্চা নাথ, এইটা 1949 সালের কেস, এখানে আসছিল। আর একটা কেসের মাধ্যমে আসছে, সেটা হচ্ছে এই যে জুরিসডিকশনটা, কোর্টের এই জুরিসডিকশন সম্পূর্ণভাবে অ্যাডভাইজারি নেচারের, এবং যদি কোর্ট একটা পারমিশন দেয়, পারমিশন দেওয়ার ক্ষেত্রে যেমন একটা প্রপার্টি বিক্রি করবে, ট্রাস্ট প্রপার্টি বিক্রি করবে নাকি মর্গেজ দেবে, এইসব বিষয়ে যখন সিদ্ধান্ত নিতে চায়, তখন এই পারমিশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কোর্ট ওইখানকার যে মার্কেট ভ্যালু প্রপার্টির মার্কেট ভ্যালুটা অবশ্যই সে দেখবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্তটা নেবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য যে একটা খরচ আছে, এই খরচটা কত টাকা হবে সেটা আসলে কোর্ট ঠিক করবে তার বিচার বুদ্ধি বিশ্লেষণের মাধ্যমে। সেকশন 35-এ রাইট টু সেটেলমেন্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে বলা আছে, যখন কোনো একজন ট্রাস্টি তার দায়িত্ব শেষ করে এবং অথবা তার ট্রাস্টশিপ যদি শেষ হয়ে যায়, তাইলে অবশ্যই তার যে অ্যাকাউন্ট আছে বা হিসাবপত্র, সেইটা বুঝাই দেওয়ার একটা অধিকার আছে। এবং সে যদি আর কি হিসাবপত্র বুঝাই দেয় এবং তার কাছে যদি কেউ কোনো টাকা পয়সা না পায় বেনিফিশিয়ারিরা, তাইলে তারে এই মর্মে একটা লিখিত দিবে যে তার কাছে আমরা কোনো টাকা পয়সা পাই না এবং অ্যাকাউন্ট সেটেল হয়ে গেছে। তো এই ক্ষেত্রে অবশ্যই তার এই অধিকারটা আছে। আর সে যদি এটা নাও করে, তাইলে অবশ্যই যে বেনিফিশিয়ারিরা এটা করতে পারে যে তার যে অ্যাকাউন্ট বা এই যে হিসাবপত্র, এইগুলো দেখার একটা রাইট বেনিফিশিয়ারি আছে। তারা চাইলে এটা দেখতে পারে যে একজন ট্রাস্টি তার ট্রাস্টশিপ থাকার সময় সে কীভাবে ডিল করছে এবং এই হিসাবের মধ্যে কোনো গরমিল আছে কি না। যদি হিসাবের মধ্যে কোনো ধরনের কোনো গরমিল না থাকে, তাইলে তারা একটা লিখিত দেবে, সার্টিফিকেট দেবে যে এটা অ্যাকাউন্ট সেটেল। আর যদি এইটা লিখিত দেয়, তারপরে এই ট্রাস্ট সম্পর্কিত আর কোনো ইস্যুর জন্যই এই ট্রাস্টিরে আর ধরা যাবে না। পাওয়ার্স অফ ট্রাস্টি, এখানে পাওয়ার বলতে কী বোঝায়? পাওয়ার বলতে মূলত বোঝায় তার যে ডিউটি আছে, ডিউটির সাথে যদি ডিসক্রিশন ইউজ করতে পারে সে, তাইলে সেইটা হচ্ছে পাওয়ার। যেমন কোনো একজন মানুষের ডিউটি হইতেছে গিয়ে তার উপরে যেটা করতে বলা হয়েছে সেইটাই করা, এখান থেকে কোনো ধরনের কোনো নড়চড় হইতে পারবে না। কিন্তু তার পাওয়ার হইতেছে গিয়ে সে যদি সে ইচ্ছে মতো ভ্যারি করতে পারে, নিজের চিন্তা ভাবনা খাটাইয়ে যদি কিছু একটা করতে পারে, সেইটা হচ্ছে পাওয়ার। তো এইখানে কিছু কিছু পাওয়ার দেওয়া হয়েছে একজন ট্রাস্টিকে তার যে ট্রাস্ট প্রপার্টি সেটা ঠিকমতো ডিল করার জন্য। এই পাওয়ারগুলোরে আমরা যদি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে জেনারেল পাওয়ার, আর একটা হচ্ছে স্ট্যাটুটরি পাওয়ার। জেনারেল পাওয়ার দেওয়া আছে হচ্ছে গিয়ে সেকশন 36-এ, আর স্ট্যাটুটরি পাওয়ার হচ্ছে 37 থেকে 43-এর মধ্যে দেওয়া আছে। তো জেনারেল পাওয়ারগুলো কি? জেনারেল পাওয়ার হচ্ছে গিয়া
reasonable and proper acts, authority of trustee may be general or special, power to purchase or sell trust property, power of lease, power to mortgage, exchange or partition. একটা একটা যদি বর্ণনা করি, প্রথম হচ্ছে রিজনেবল অ্যান্ড প্রপার অ্যাক্ট। রিজনেবল অ্যান্ড প্রপার অ্যাক্ট বলতে কী বোঝায়? রিজনেবল প্রপার অ্যাক্ট বলতে বোঝায় কোনো একটা প্রপার্টি, ট্রাস্ট প্রপার্টি, এইটার সাথে একজন স্বাভাবিক রিজনেবল মানুষ যেইভাবে ডিল করতো সে যদি সেইভাবে করতে পারতেছে কি না, না সেটা প্রপার রিয়েলাইজেশন করতে পারতেছে কি না, অথবা যে বেনিফিশিয়ারিজ তাদের বেনিফিটের জন্য এইটা প্রোটেক্ট করতে পারতেছে কি না, সেটা রিজনেবল অ্যান্ড প্রপার অ্যাক্টের মাধ্যমে সেটা তার করতে হবে। এবং একজন অর্ডিনারি প্রুডেন্স ম্যান যেভাবে তার নিজের প্রপার্টির সাথে ডিল করতো কোনো একটা ব্যবসা সংক্রান্ত কাজে, এই প্রপার্টি নিয়েও তার তেমনিভাবে ডিল করতে হবে। এর থেকে বেশি পরিমাণ কেয়ার এবং অ্যাটেনশন নিয়ে তো সে করতে পারবে না। এইটা একটা কেসের আউটপুটে আসছে, সেই কেসটা হচ্ছে রি স্টুয়ার্ট 1897 সালের কেস। এখন এই জায়গায় বিষয়টা হচ্ছে তার একটা প্রপার্টি মানে ট্রাস্ট প্রপার্টি বা ট্রাস্ট এস্টেট, এইটা ইমপ্রুভ করার জন্য বা রিপেয়ার করার জন্য যেসব খরচপাতি বিয়ার করতে হইবে, সেইটা অবশ্যই তার জেনারেল একটা অথরিটির মধ্যে পড়ে, যে প্রপার্টি প্রোটেকশন করার জন্য বা বেনিফিশিয়ারিদের বেনিফিটের জন্য সেইটা ইমপ্রুভ করতেছে অথবা রিপেয়ার করতেছে। কিন্তু সে অবশ্যই আননেসেসারি অর্নামেন্টাল ইমপ্রুভমেন্ট তো করতে পারে না এই ট্রাস্ট প্রপার্টি নিয়ে। যেমন সৌন্দর্যবর্ধক কিছু একটা করার তো আমার কোনো দরকার নাই, এটা তো আনরিজনেবল একটা ব্যাপার। রিজনেবল হচ্ছে গিয়ে যেটা একেবারে নেসেসারি, যেটা না করলেই নয়, বা যেটা করলে যারা বেনিফিশিয়ারি তাদের বেনিফিটের জন্য এইটা বেটারলি ইউজ করতে পারে প্রপার্টিটা, সেইটা হচ্ছে রিজনেবল। Because authority of a trust may be general or special. জেনারেল অথরিটিটা কি, যেটা ল তাকে দেয়, এই যেমন বিভিন্ন সেকশনের মাধ্যমে যদি তাকে কোনো একটা কিছু করতে অথরিটি দেয়, সেটা হচ্ছে জেনারেল অথরিটি। আর স্পেশাল অথরিটি হচ্ছে যে সেটলার অথবা অথর অফ দ্য ট্রাস্ট। এই অথর অফ দ্য ট্রাস্ট যদি ইনস্ট্রুমেন্ট লিখিতভাবে তারে কোনো পাওয়ার দেয়, সেটা হচ্ছে স্পেশাল পাওয়ার। এরপরে পাওয়ার টু লিজ। পাওয়ার টু লিজের বিষয়টা হচ্ছে সে দীর্ঘ সময়ের জন্য কোনো একটা লিজ দিতে পারবে না কোর্টের পরামর্শ ছাড়া। এটা আসলে ভয়েড না, কিন্তু এটা অ্যাভয়েডেবল। এটা অ্যাভয়েড করতে পারে যারা বেনিফিশিয়ারি আছে, তারা যদি এটা করতে বাধা দেয় তাইলে সেটা সে দীর্ঘদিনের জন্য লিজ দিতে পারবে না। পাওয়ার টু পারচেজ অ্যান্ড সেল ট্রাস্ট প্রপার্টি। একটা ট্রাস্ট প্রপার্টি সেল করতে পারবে না কেউ, কোনো ট্রাস্টি, যদি সেটা ইনস্ট্রুমেন্টে তার অধিকারটা দেওয়া না থাকে বা তার পাওয়ারটা যদি দেওয়া না থাকে। এটা একটা পরবর্তীতে কেস আছে মনিকা নারায়ণ বাসারি ভার্সাস এমভি রামাসব্বিয়ার। এই কেসে বলা আছে যে ট্রাস্টি এই প্রপার্টি বিক্রি করার কোনো পাওয়ার তার নাই, শুধুমাত্র এই কারণ দেখাইয়া যে সে যদি প্রপার্টি বিক্রি করে তাহলে ভালো একটা অ্যামাউন্ট পাইবে এবং ওই অ্যামাউন্টটা পরবর্তী সময়ে অন্য কোনো কাজে ইনভেস্ট করিয়া এখন যে টাকা পয়সা ইনকাম করতেছে তার থেকে বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবে। এইটা আসলে এই যুক্তিতে কোনো ধরনের ট্রাস্ট প্রপার্টি কেউ বিক্রি করতে পারবে না, এটা বলা আছে। এবং পাওয়ার টু মর্গেজ, এক্সচেঞ্জ, পার্টিশন। একজন ট্রাস্টি অবশ্যই মর্গেজ দিতে পারবে না অথবা পার্টিশন করতে পারবেন ট্রাস্ট প্রপার্টি, যদি না এটা ট্রাস্ট যে ডিড বা ইনস্ট্রুমেন্ট সেইখানে যদি স্পষ্ট করে উল্লেখ করা না থাকে বা এই পাওয়ারটা যদি তারা দেওয়া না হয়, তাহলে সেইটা এক্সারসাইজ করতে পারবে না। আর স্ট্যাটুটরি পাওয়ারের মধ্যে 5টা পাওয়ার হচ্ছে গিয়ে পাওয়ার টু সেল দ্য ট্রাস্ট প্রপার্টি, পাওয়ার টু ভ্যারি ইনভেস্টমেন্ট, পাওয়ার টু অ্যাপ্লাই প্রপার্টি অফ মাইনর্স ফর দেয়ার মেনটেন্যান্স, পাওয়ার টু গিভ রিসিপ্টস, পাওয়ার টু কম্পাউন্ড। এই পাওয়ারগুলোর মধ্যে পাওয়ার টু সেল অফ প্রপার্টি, এটা সেকশন 37, 38, 39 বর্ণনা করা আছে। পাওয়ার টু সেল ট্রাস্ট প্রপার্টি, যদি ট্রাস্ট ডিডের মাধ্যমে ট্রাস্টের অথর যদি ট্রাস্টিকে ট্রাস্ট প্রপার্টি সেল করার বিষয়ে কোনো ধরনের কোনো পাওয়ার দিয়ে থাকে, তাইলে সেই পাওয়ারটা সে এক্সারসাইজ করতে পারবে নিজের ইচ্ছা মতো। ইচ্ছা মতো কীভাবে, যে সেটা পাবলিক অকশনের মাধ্যমে বা প্রাইভেট কন্ট্রাক্টের মাধ্যমে সেইটা এক সময়ই বিক্রি করতে পারবে অথবা নানান সময়ে নানানভাবে নানান পোর্শনে বিক্রি করতে পারবে। এই সব কিছু
সে নিজের যে ডিসক্রিপশন ইউজ করে করতে পারবে যদি না ট্রাস্ট ডিডে অন্য কোনোভাবে ডিরেক্ট করা থাকে। এখন এইখানে বলছে সেকশন 38-এ ওই যে একই কথা বলছে যে সে এইটা বিক্রি করার ক্ষেত্রে নিজের মতো করে বিক্রি করতে পারবে যেভাবে সে মনে করে। তবে এই বিক্রি করার ক্ষেত্রে একটা বিষয়ে তার খেয়াল রাখতে হবে, সেটা যাতে সর্বোচ্চ যে প্রাইস এইটা যাতে পায়, সর্বোচ্চ প্রাইস পাওয়ার জন্য চেষ্টা করবে এবং অবশ্যই যে বেনিফিশিয়ারি থাকবে তাদের ইন্টারেস্টটা সে কনসিডার করবে যাতে হাইয়েস্ট বেনিফিটটা এখান থেকে অ্যারাইজ করতে পারে বেনিফিশিয়ারিদের জন্য। আর এখানে একটা প্রপার্টি সে বিক্রিও করতে পারে, আবার সেটা কিনতেও পারে, মানে কিনে আবারও বিক্রি করতে পারে। একটা প্রপার্টি সে কিনছে কিন্তু ওই প্রপার্টিটা আবার বিক্রি করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যদি কোনো লস হয়, সেই লসটা যদি ওই যে ইনস্ট্রুমেন্টে বলা না থাকে এই বিষয়ে কোনো কথাবার্তা, তাহলে সে নিজেরও বিয়ার করা লাগতে পারে। আর এইসব যেসব কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন ফুলফিল করার পরও একটা জিনিস হচ্ছে গিয়া খেয়াল করতে হবে, সেটা তার যে কন্ডাক্ট অবশ্যই রিজনেবল হওয়া লাগবে। একজন ট্রাস্টির কন্ডাক্ট যদি রিজনেবল না হয়, তাইলে যে ক্ষতিটা হবে সেই ক্ষতির জন্য তার লায়াবল করা যাবে এবং সে অনেক সময় জরিমানা দিতেও বাধ্য থাকবে। সেকশন 40-এ পাওয়ার টু ভ্যারি ইনভেস্টমেন্ট আছে। এখানে ট্রাস্টি তার ডিসক্রিপশন ইউজ করে যেই সব জায়গায় ট্রাস্ট প্রপার্টি ইনভেস্টেড আছে সেই সব ইনভেস্টমেন্ট ভ্যারি করতে পারে। ধরো এক জায়গা থেকে সিকিউরিটি কিনছে, তো ওইখান থেকে ওই সিকিউরিটি উইথড্র করে অন্য জায়গা থেকে সিকিউরিটি কিনতে পারে, যেটা তার কাছে বেশি প্রিফারেবল মনে হবে বা বেশি টাকা ইনকাম করতে পারবে বলে মনে হবে। কিন্তু ওই সিকিউরিটি কেনার ধরন বা ইনভেস্টমেন্ট করার ধরন আর কি একই রকম হওয়া লাগবে, সেম নেচার হওয়া লাগবে। যেমন কেউ মাছের ব্যবসা করতো, এই ট্রাস্ট প্রপার্টি ওই রকমের ইনভেস্টমেন্ট করছে, তো তার এইখানে ইলিশ মাছের ব্যবসা থেকে হয়তো বা পাঙ্গাস মাছের ব্যবসায় চলে যাওয়া লাগবে, এরকম একটা ব্যাপার। কিন্তু যদি কোনো বেনিফিশিয়ারির লাইফ ইন্টারেস্টের জন্য একটা ট্রাস্ট করা হয় এবং সেই ক্ষেত্রে ট্রাস্টে যদি এরকম ইনভেস্টমেন্ট ভ্যারি করতে চায়, সেই ক্ষেত্রে ওই যে ব্যক্তি যার জন্য লাইফ ইন্টারেস্ট সেট করা হয়েছে সেই ব্যক্তি যদি কন্ট্যাক্ট করার জন্য কম্পিটেন্ট হয়, তাইলে তার অবশ্যই তার এখানে অনুমতি নেওয়া লাগবে। শুধুমাত্র একটা এক্সেপশন আছে, অন্যথায় এই ট্রাস্টে চাইলে নিজের মতো নিজের ডিসক্রিপশন ইউজ করে কোনো একটা কাজ করতে পারে। তো এই যে সেকশন 40-এ যে পাওয়ারটা দেওয়া হয়েছে ইনভেস্টমেন্ট ভ্যারি করার জন্য, এটা আসলে অনেক বড় একটা এরিয়া বা একটা ওয়াইড এরিয়া। ঠিক এইখানে সে সব ধরনেরই করতে পারবে। একটা ক্ষেত্রে তো ওইখানে বাধা বললামই যে যদি লাইফ ইন্টারেস্ট থাকে কারোর, তাহলে সে যদি কন্ট্যাক্ট করার জন্য কম্পিটেন্ট হয় সেক্ষেত্রে তার অনুমতি নেওয়া লাগবে। আরেকটা এইখানে এক্সেপশন হচ্ছে সে অবশ্যই একটা কোনো ধরনের কোনো রিডিমেবল সিকিউরিটি আছে না, ওই যে কোম্পানিতে পড়ছিলাম রিডিমেবল সিকিউরিটি, এটা প্রিমিয়ামে কিনতে পারবে না। এছাড়া অন্য যা কিছু ইচ্ছা সে ইনভেস্টমেন্ট করতে পারে অন্য জায়গায়। এই ক্ষেত্রে যে সে যদি এই যে আমি বললাম না যে যদি মাছের ব্যবসা সংক্রান্ত হয়, তাইলে 1 মাস থেকে আর 1 মাস হয়তো সে ভ্যারি করতে পারে, কিন্তু সে অন্য কোনো নেচারে চলে যেতে পারে না। যেমন মাছের ব্যবসা চাইলে সে ইটের ব্যবসা শুরু করতে পারে না, কিন্তু যদি সে ইটের ব্যবসা শুরু করে তাইলে সেইটা অবশ্যই তার এমন বিচক্ষণতায় করতে হবে যেইটা তার এই যে ট্রাস্ট প্রপার্টি এইটার ফার্দারেন্সের জন্য এটা ইউজ করা হয়, মানে সেই ব্যবসার পরিধি বাড়ানোর জন্য যদি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে। কিন্তু এইখানে যে রিজনেবল বা তার এইটা যে ভালো হইছে বা এরকমের, এর সম্পূর্ণভাবে ট্রাস্টের উপরে নির্ভর করে। এটা বার্ডেন অফ প্রুফ অবশ্যই ট্রাস্টের উপরে নির্ভর করে। সে যদি এইখান থেকে লস খায় তাহলে সেটা কিন্তু তার লায়াবিলিটি তার বিয়ার করা লাগবে। পাওয়ার টু অ্যাপ্লাই প্রপার্টি অফ মাইনরস ফর দেয়ার মেনটেন্যান্স। যখন কোনো একটা ট্রাস্ট মাইনরের জন্য করা হয়ে থাকে, তখন ট্রাস্টটি চাইলে তার ডিসক্রিপশন অনুযায়ী সেইখান থেকে টাকা মাইনরের যদি গার্ডিয়ান থাকে তাইলে তাদের দিতে পারে, অথবা যে মাইনরের মেনটেন্যান্সের জন্য বা ওর পড়াশোনার জন্য, ওর জীবনের উন্নতির জন্য, অথবা ওর বিয়া বা ওর ফানেরাল বা যে কোনো রিলিজিয়াস ওরশিপের জন্য চাইলে টাকা পয়সা এখান থেকে দিতে পারে। তো মাইনরের যে বিষয়টা, ট্রাস্ট প্রপার্টি যদি মাইনরের
এইসব খরচ বিয়ার করার জন্য সাফিসিয়েন্ট হয়, তাইলে অবশ্যই এইসব তার জীবনের যেসব ইম্পর্টেন্ট খরচ, এই পড়াশোনার পিছনে বিয়া থা করলে তাইলে ওইখান থেকে এই সব কিছুর খরচ টরচ সে দিতে পারবে কোর্টের পরামর্শক্রমে, অন্য কোনোভাবে না। এবং তার এই যে খরচ করার পরে, তার যে খরচ করার পরে যে টাকাটা অবশিষ্ট থাকবে সেই টাকাটা ইনভেস্ট করতে হবে। এবং এই ইনভেস্টমেন্টের বিষয়ে সম্পূর্ণভাবে ট্রাস্টের ডিসক্রিপশনের পাওয়ারের উপরে নির্ভর করবে। আর এখানে যে ট্রাস্টির যে পাওয়ারটা, এই পাওয়ারটা অবশ্যই আনরিজনেবল নয় এবং আরবিট্রারি কিছু নয়। এটা অবশ্যই কোর্টের কন্ট্রোলের মধ্যে, এবং কোর্ট চাইলে তার কোনো ধরনের কোনো মিসকন্ডাক্টের কারণে এখানে তারা লায়াবল করতে পারবে। একটা কেস আছে শশীধর চক্রবর্তী ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেসের মাধ্যমে বলছে যে একজন ইনফ্যান্ট তার যে ইন্টারেস্ট বা চাইল্ডের যে ইন্টারেস্ট, মাইনরের ইন্টারেস্টটাই আসলে সুপ্রিম ইম্পর্টেন্ট এখানে ট্রাস্টের মধ্যে। মানে তার সুবিধার জন্য যা কিছু করা হোক না কেন ওই মাইনরের সুবিধার জন্যই করা হবে। আমি তো বললাম যে বাকি যেটা থাকবে ওই টাকাটা অবশ্যই ইনভেস্ট করতে হবে, এবং এই ইনভেস্টমেন্ট থেকে যে টাকাটা আসবে এইটা প্রত্যেক ইয়ারের যে ইনকাম সেইটা অবশ্যই ওই টাকার সাথে অ্যাড হবে। মাইনরের যে এক্সপেন্স দেওয়ার পর যেটা থাকবে ওই টাকাটা অ্যাড হবে তার প্রপার্টির সাথে। আর এইখানে যে ডিসক্রিপশন অনুযায়ী চাইলে যে পিছনের যে খরচ টরচ আছে সেইগুলোও সে দিতে পারবে। মানে যদি এখন থেকে কারো নামে করা হয়, ট্রাস্ট করা হয়, তাইলে তার আগের যে খরচ টরচ ছিল, যা খরচ টরচ হয়েছে সেইটাকেও বিয়ার করতে পারে যদি আর কি ট্রাস্টির ডিসক্রিপশন সেটা অনুমোদন দেয়। পাওয়ার টু গিভ রিসিপ্ট। এখানে একটা ট্রাস্টির তার ডিউটি ঠিকমতো পালন করতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক ধরনের ট্রানজ্যাকশন করতে হয়, ট্রাস্ট প্রপার্টি ট্রান্সফার করতে হয়, বা টাকা পয়সা লেনদেন করতে হয়। তো এই টাকা পয়সা লেনদেন করার সময় সে চাইলে এই মানি রিসিপ্ট এইটা দিতে পারে, এবং মানি রিসিপ্ট যদি দেয় তাইলে এই মানি রিসিপ্ট একটা এভিডেন্স হিসেবে থাকবে, এবং তার যে সময় অ্যাকাউন্ট সেটেলমেন্ট করা হবে এইসব মানি রিসিপ্ট অবশ্যই আওতায় নেওয়া হবে। এবং সে যদি ফ্রড না করে তাইলে এই মানি রিসিপ্ট যদি ভ্যালিড একটা হিসেবে দেখায়, এভিডেন্স হিসেবে দেখায়, তাইলে তার যে ডিউটি ডিসচার্জ হয়েছে বলে ধরে নেওয়া হবে। আর এখানে যে মানি রিসিপ্ট দেওয়ার যে পাওয়ারটা, এটা হচ্ছে সব ট্রাস্টি জয়েন্টলি থাকবে, যদি না তোমার যে ট্রাস্ট ডিড বা ডকুমেন্ট যেটার মাধ্যমে ট্রাস্ট এস্টাবলিশ হয়েছে ওইটায় অন্য কিছু উল্লেখ না থাকে, যে কেউ একজনকে যদি এই পাওয়ারটা না দেয় যে উনি শুধুমাত্র উনি এই মানি রিসিপ্ট ইস্যু করতে পারবেন, তাইলে সবাই মিললে জয়েন্টলি এইটা করতে পারবে। সবশেষে আছে পাওয়ার টু কম্পাউন্ড। পাওয়ার টু কম্পাউন্ড মনে হচ্ছে ট্রাস্ট প্রপার্টি নিয়ে যদি কোনো ডেপ্ট, এই ইস্যুতে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে, ঋণ টিন নিয়ে যদি কোনো ঝামেলা হয়, তাইলে ওরা চাইলে যারা ট্রাস্টি আছে তারা মিলে এইটা যে কোনো একটা সেটেলমেন্টে পৌঁছতে পারে, যেমন সমঝোতায় আসতে পারে, বা ওই ঋণটা তারা কম্প্রোমাইজ করতে পারে, বা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এই ঋণ বিষয়ক। যেমন ধর কেউ যদি কোনো একটা লোকের কাছে যদি এই ট্রাস্টি বা ট্রাস্ট প্রপার্টি যদি 5,000 টাকা পায়, তাইলে ওনারে সরাসরি ধরে আর কি লসুটের মধ্যে না নিয়ে যাইয়া, মানে ওনার বিরুদ্ধে মামলা টামলা না কইরা চাইলে ওরা এটা কম্প্রোমাইজ করতে পারে, মানে ওরে আরও বেশি সময় দিতে পারে, যে তোমার আরও 3 বছর সময় দেওয়া হইলো এটা পেমেন্ট করার জন্য। বা ও যদি আর কি পার্টলি আর কি টাকা দিতে চায়, অল্প অল্প করে কিস্তিতে আস্তে আস্তে দিতে চায়, তাইলে সেটাও নিতে পারে। অথবা একেবারে মাফ করেও দিতে পারে যদি সে ওরা চায় এবং মনে করে যদি ট্রাস্ট প্রপার্টির জন্য এইটা অনেক বেশি বেনিফিশিয়ারি হবে। যেমন এরকম একটা কেস আছে, লুক ভার্সেস সাউথ কেনসিংটন হোটেল কোম্পানি, এটা 1879 সালের কেস। এখানে বলছে যে ট্রাস্টি চাইলে একটা ক্লেম কম্প্রোমাইজও করতে পারে যদি মনে হয় যে এটা ট্রাস্টের জন্য বেনিফিশিয়াল এবং প্রুডেন্ট। তো এই হচ্ছে গিয়া পাওয়ার অফ ট্রাস্টি।